ডাকসুতে তো মোটামুটি নিশ্চিত বলা চলে যে ছাত্র শিবির তারা যে কৌশল তারা যেটা গ্রহণ করেছে সেই কৌশলের কাছে ছাত্রদল বা অন্যান্য প্রগতিশীল বাম ঘরানার ছাত্র সংগঠন তাদের তারা যে এক ধরনের পিছিয়ে ছিল বা হেরে গেছে সেটা মোটামুটি স্পষ্ট। ছাত্র শিবির যেটা তারা তো যেটা বললেন যে যদি খুব আগেরটা বাদও দিই, আওয়ামী লীগের ১৫ বছরে তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে থেকে সেটা ধরুন তারা একটা গুপ্ত সংগঠন হিসেবে তারা কাজ করা বলুন, ফলে তারা একটা দীর্ঘ ১৫ বছর, আর যদি গত ১ বছরটা বলি, বাস্তবে ১৫-১৬ বছর তারা একটা মেটিকুলাসলি প্ল্যান অর্গানাইজডলি এবং তারা যে কাজ করেছেন তার তো একটা ফলাফল আছে। ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো আমার মনে হয়েছে তারা তো অর্থাৎ ছাত্র শিবিরের নির্বাচন যখন বলতে পারেন 60-70% শেষ হয়ে গেছে নির্বাচনের প্রস্তুতি আয়োজন, তখন ছাত্রদল বা বাকি সংগঠনগুলো তারা কাজ তারা শুরু করেছেন, যেটা খুব পরিকল্পিত না, কিছুটা ছত্রভঙ্গ তাদের প্রার্থিতার ক্ষেত্রে, প্যানেলের ক্ষেত্রে। আরেকটা বলবেন যে ওরা তো ধরুন ছাত্র শিবিরের নামে করেনি, যে নামে করেছেন তারা নানা অংশের লোককে তারা এই প্যানেলে তারা যুক্ত করেছেন। এই যে সাধারণ যে কৌশলগুলো, যেগুলো অন্যরা কিন্তু যে কৌশলটা তারা গ্রহণ করতে পারেননি, ফলে তাদের ওই চিন্তা মতাদর্শের রাজনৈতিক ধারার বা সাংস্কৃতিক ধারার ভোটগুলো এক জায়গায় পড়েছে। ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠন অথবা প্রগতিশীল ঘরানার বাকি যারা, এমনকি স্বতন্ত্র যারা ছিলেন, তাদের ভোটগুলো কিন্তু বহুদা কিন্তু বিভক্ত হয়েছে। ভোট যখন বিভক্ত হয় তখন কিন্তু বলতে পারেন যে যারা ফ্লোটিং ভোটার থাকেন, যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন কোথায় তারা ভোটটা দেবেন, তারাও তখন কিন্তু তাদের আগের চিন্তা করা মার্কার ভোটটা দেন না। তখন ৫০০, ১০০০, ২০০০ ভোটের তখন একটা ব্যবধান দাঁড়িয়ে যায়। তো সব মিলে বলতে পারেন একটা খুবই অপেশাদার এক ধরনের নবিশি যেটা ছাত্রদল এবং অন্যান্য সংগঠনগুলোর ক্ষেত্রে হয়েছে। বাট তারপরেও আমি মনে করি, আপনি যে শব্দটা বলেছিলেন, তারপরেও আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা যেটা হয়েছে, ডাকসু নির্বাচন, বহুদিন পরে একটা উৎসবমুখর হয়েছে, সবাই অংশগ্রহণ করেছে, অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল। আমি ইতিমধ্যে বলেছি ২০০৯ সালের পরে সম্ভবত এবার একমাত্র নির্বাচন যে নির্বাচনের ফলাফল জানার জন্য অনেকে রাত জেগে পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করেছে। একটা উত্তেজনা ছিল, একটা প্রতিদ্বন্দ্বিতার আমেজ ছিল, যেখানে ছাত্রছাত্রীরা উৎসবের আমেজ নিয়ে তারা অংশগ্রহণ তারা কিন্তু করেছেন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা যে অন্যরা যে সমস্ত বয়ানগুলো হাজির করেছেন, ধরুন মুক্তিযুদ্ধের বলি বা আমাদের স্বাধীনতা সংগ্রাম বলি, অসাম্প্রদায়িক চেতনার বলি, অথবা অন্যান্য যে প্রশ্নগুলো, এগুলো নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে এই একবিংশ শতাব্দীতে ছাত্র তরুণদের তাদের মনোজগতের যে পরিবর্তন, মন মানসিকতা, চিন্তা চেতনা, তাদের যে ভাব মানস, এবং একই সাথে তাদের দৈনন্দিন জীবনের তাদের যে বিষয়, তাতে ধরুন শিবির বা এই পন্থী তারা যেভাবে 1 to 1 তারা যে সম্পর্কটা তৈরি করেছেন, সম্ভবত এটা অন্যরা ওই তুলনায় আমি বলবো সেদিক থেকে তারা কিন্তু ওই অর্গানিক যোগাযোগটা, সেই অর্গানিক যোগাযোগটা, পুরনো ন্যারেটিভটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আপনার ঐতিহ্য, আপনার ভিত্তি, আমার ভাষা আন্দোলন, আমার মুক্তিযুদ্ধ, আমার যে লড়াই, তো এটা তো পুরো আমার রাষ্ট্র, এটা তো আমার ভিত্তি জায়গাটা। কিন্তু একই সাথে যখন আপনি ২৪-২৫ সালে যখন আপনি একটা তরুণ ছাত্রকে অ্যাড্রেস করছেন, তার চিন্তা, তার মনোজগতের মধ্যে আপনি তার সাথে যদি একটা যোগাযোগ, যদি একটা অর্গানিক রিলেশনশিপ তৈরি করতে না পারেন, সেখানে তার সঙ্গে একটা বোঝাপড়ার জায়গাটা যদি তৈরি করতে না পারেন, আগের বয়ানটা কিন্তু যথেষ্ট না। মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তারা তো, আমি আর যেটা বলি যে তারা তো ধরেন শিবির তো তারা বলতে পারে তারা ১-১.৫ দশকের প্রস্তুতি হচ্ছে তাদের এই নির্বাচন। বাকিদের তো ছাত্রদল তো ১৭ বছর তারা তো ক্যাম্পাসে ঢুকতে পারেননি, বা অন্যান্য সংগঠন ক্ষেত্রে নানা ধরনের বাধার ভেতরে ছিল। আর তারপরে যে সরকার গঠিত হয়েছে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে নানাভাবে প্রচ্ছন্ন, প্রত্যক্ষ পরোক্ষ বহুমাত্রিক সহযোগিতা তারা কিন্তু পেয়ে এসছেন, এবং যেটা মোটামুটি সবাই যেগুলো জানেন।
ফলে হলগুলো তো মোটামুটি এক ধরনের তাদের অবস্থানটা ছিল পাকাপোক্ত।